হ্যালো, হ্যালো। আজকে আমাদের কেমিস্ট্রি লাইভ ক্লাস 4। এখানে আমরা গুণগত রসায়নের পার্ট 3 এবং পার্ট 3টা শেষ করব। গুণগত রসায়নের 4টা পার্টে ভাগ করছিলাম। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে অ্যাডমিশন হলে এ লিখে দাও, অ্যাডমিশন হলে এ লিখে দাও, আর যদি একাডেমির কেউ যদি ক্লাস করে থাকো তাহলে এস লিখে দাও। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক থাকলে ডান লিখে দাও। ওকে। আর লাইভটি দ্রুত দ্রুত শেয়ার করে দাও, লাইভটি দ্রুত শেয়ার করে দাও। এখনই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাসটি, কেমিস্ট্রি লাইভ ক্লাস। আমাদের লাইভটি এখনই শুরু হয়ে যাবে। তোমরা যে যেখান থেকে দেখছো লাইভটি শেয়ার করে দাও। ওকে। আর যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হলে এ লিখে দাও। যারা অ্যাডমিশনের স্টুডেন্ট তারা এ লিখে দাও, এবং যারা সেকেন্ড টাইম দিচ্ছ, সেকেন্ড টাইম অ্যাডমিশন দিচ্ছ, তারা সেকেন্ড লিখে দাও। যারা সেকেন্ড টাইম লিখছো তারা সেকেন্ড লিখে দাও, তাহলেই হবে। আচ্ছা, লাইভটি দ্রুত শেয়ার করে দাও। তোমরা যে যেখান থেকে আসো লাইভটি দ্রুত শেয়ার করে দাও। ওকে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়াবো, গুণগত রসায়নের। তো গুণগত রসায়নের আজকে যে পার্টটা থাকবে, এই পার্ট থেকে তোমাদের অ্যাডমিশনে 100% শিওর যে এখান থেকে একটা এমসিকিউ আসবে, একটা বা দুইটা এমসিকিউ আসবে এখান থেকে। এই টপিকটার থেকে আজকে ছোট ক্লাস টুক থেকে যদি তোমরা যদি এমসিকিউ 100% শিওর পেয়ে যাও, তাহলে তো এর চেয়ে আর কি দরকার বলো। তো আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়ো। আজকের ক্লাসে আমরা শিওর দিচ্ছি যে তোমরা এখান থেকে 100% কমন পাবা। ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী ভার্সিটি বলো, এবং গুচ্ছ বলো, যে কোনো ভার্সিটিতে তোমরা এখান থেকে কমন পাবা। আমরা নিয়মিত লাইভ ক্লাস নিয়ে আসছি। আমরা হচ্ছে লাইভ ক্লাস 4 চালাচ্ছি। আমরা লাইভ ক্লাস 1 থেকে 3 পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তোমরা লাইভ ক্লাসগুলো না দেখলে আমাদের পেজে যুক্ত হয়ে দেখে নাও। এবং আমাদের কিন্তু কেমিস্ট্রির পাশাপাশি আমাদের যে সামনে ফিজিক্স, তারপর বায়োলজি এবং ম্যাথ, এগুলোর জন্য কিন্তু ধারাবাহিক লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। এবং হচ্ছে যারা আর্টসের রয়েছে, কমার্সের রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশনের প্রোগ্রাম রয়েছে। এবছর স্যাট একাডেমির পক্ষ থেকে পুরো অ্যাডমিশন জার্নিটা তোমাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তোমরা যে যেখান থেকে ইচ্ছা আমাদের সাথে জয়েন হতে পারো এবং সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাসগুলো করতে পারো। এখানে কেমিস্ট্রির জন্য আমি 30টি লাইভ ক্লাস রাখছি। এতে তোমাদের কেমিস্ট্রি অ্যাডমিশনের যত যা আছে সবকিছু কভার হয়ে যাবে। এবং এখানে শুধু আমরা লাইভ ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি না, আমরা এখানে তোমাদের এক্সাম নিচ্ছি। 30টা ক্লাসের জন্য আমরা 30টা এক্সাম নিচ্ছি। এবং তোমাদের জন্য ক্লাস লেকচার থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে, এবং 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন ডাউট সলভিং সুবিধা পর্যন্ত তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করছি। সো আমাদের প্রোগ্রামটা কিন্তু কোনো অংশে কম নয়। তোমরা যারা পেইড ক্লাস করো তাদের চাইতে কিন্তু কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি। কারণ এখানে তোমরা এক্সাম পাচ্ছ এবং হচ্ছে হ্যান্ড নোট পাচ্ছ, এবং সবকিছু কিন্তু পাচ্ছ এখানে। ওকে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে লাইভটা শুরু করে দিই। তোমরা একটু শেয়ার করে দাও, যে যেখান থেকে দেখছো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, এবার আরো কথা বলে রাখছি যে তোমরা যারা শেয়ার করতেছো, নিয়মিত লাইভ শেয়ার করতেছো, কমেন্ট করতেছো, তোমাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম শেষে বিভিন্ন গিফটের ব্যবস্থা করা রয়েছে। আমাদের স্যাট একাডেমির লোগোযুক্ত টি শার্ট রয়েছে, এবং আমাদের যে ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস কিন্তু দেওয়া হবে। তো আমাদের লাইভ ক্লাসগুলো যারা নিয়মিত দেখছে, শেয়ার দিচ্ছে, কমেন্ট করছে, লাইক কমেন্ট করছে, তাদের জন্য কিন্তু বিশেষ গিফটের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষে আমরা কাউন্টিং রাখতেছি, কে কয়টা শেয়ার দিচ্ছে, কে কয়টা কমেন্ট করছে, এগুলো সবই আমাদের হিসাবে থাকতেছে। আমাদের প্রোগ্রাম শেষে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের টি শার্ট এবং হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের 1 বছরের জন্য কিন্তু প্রিমিয়াম অ্যাক্সেস ফ্রি দেওয়া হবে। তো তোমরা যদি সবকিছু ক্লিয়ার থাকে ডান লিখে দাও, আমরা তাহলে লাইভ ক্লাসটি শুরু করে দিই। ওকে। তো আজকের ক্লাসটি শুরু করে দেই। আজকে আমরা পড়ব থিম 7, পারমাণবিক বর্ণালী ও তরঙ্গ সমীকরণ। এই যে এখানে কতগুলো বিষয় রয়েছে, পারমাণবিক বর্ণালী, তরঙ্গ থেকে কিছু সমীকরণ থেকে, এগুলো থেকে হিউজ পরিমাণ প্রতি বছর এখান থেকে কোশ্চেন এসেই থাকে।
এখান থেকে কোশ্চেন মিস দেয় না, এই জায়গা থেকে কোশ্চেন মিস হবেই না। আচ্ছা, সবার আগে আমার একটা কুইজ থাকলো যে এই জায়গায় যে যন্ত্রটা আমি এখানে রেখে রাখছি, এই যে 3 কোণা আকৃতির, তো এটার নাম কি একটু বলতে পারো? দেখো, পারমাণবিক বর্ণালী নিয়ে আমরা কথা বলবো টাইপ 1-এ। তো পারমাণবিক বর্ণালীগুলো তোমরা তো দেখছো যে বোর পরমাণু মডেলে যখন হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর ইলেকট্রনগুলো আদান আসা যাওয়া করতেছে, তখন কিন্তু পারমাণবিক বর্ণালী প্রদর্শন করে। তো এই বর্ণালীগুলো অবজার্ভ করার জন্য একটা যন্ত্র প্রয়োজন হয়। সেই যন্ত্রের নামটা কি তোমরা একটু লিখে দাও তো কমেন্ট করে। তোমাদের কি জানা আছে যে যন্ত্রটার নাম কি? পারমাণবিক বর্ণালী পর্যবেক্ষণ করার জন্য যে যন্ত্রটা রয়েছে, এটা হচ্ছে সেই যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে আমরা পারমাণবিক বর্ণালী পর্যবেক্ষণ করতে পারি। এটার নাম কি একটু বলতে পারো? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। দেখো, এই যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোস্কোপ। বিরাট বড় একটা নাম, তো মোটা করে কে রাখলো। দেখো, স্পেকট্রোস্কোপ এই যন্ত্রটার নাম। তো বর্ণালী পর্যবেক্ষণের জন্য যে যন্ত্রটা দরকার হয় সেই যন্ত্রটাকে বলা হয় স্পেকট্রোস্কোপ। তো পারমাণবিক বর্ণালী আসলে কয় ধরনের হয়ে থাকে? পারমাণবিক বর্ণালী 2 ধরনের হয়ে থাকে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। মনে করো যে যেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী তো 2 ধরনের হয়, তাই না? একটা হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি করে। এই যে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি করে। এটা হচ্ছে এখানে কি হয়? শক্তি বিকরণ হয়। শক্তির বিকরণ যখন হয় তখন এখানে উজ্জ্বল বর্ণালী প্রদর্শন করে। তো আমরা যদি বলি যে বর্ণালী কত প্রকার? বর্ণালী হচ্ছে 2 প্রকার। 2 প্রকার কি কি? 1 নাম্বার হচ্ছে উজ্জ্বল বা বিকিরণ, যেটা বিকিরণ ঘটবে বা উজ্জ্বল। দেখো, উজ্জ্বল বর্ণালী। আর 2 নাম্বার হচ্ছে শোষণ, যেখানে শোষণ ঘটে। শোষণটা কখন ঘটে বলতো? শোষণটা ঘটে যখন নিচু কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, তখন শক্তি শোষণ করে উচ্চ কক্ষপথে যায়। তো তখন হচ্ছে শোষণ বা আমরা বলবো অনুজ্জ্বল। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে যাব, যেগুলো তোমাদের অ্যাডমিশনে মাস্ট কমন পড়বে। তোমরা হচ্ছে অ্যাডমিশনে পরীক্ষা দিতে গিয়ে আমার কথা মনে পড়বে, এই যে ভাইয়া এগুলো লিখে দিয়েছিল, এগুলো আমাদের পরীক্ষা চলে আসছে। তো এগুলো হচ্ছে আমি কিভাবে সিউরিটি দিচ্ছি? আমি কি কোশ্চেন করবো? না, আমি কোশ্চেন করবো না। আমি তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো প্রচুর পরিমাণ অ্যানালাইসিস করছি এবং তোমাদের বিগত 5 বছর ধরে কিন্তু আমি এই টিচিং দিচ্ছি। অ্যাডমিশন থেকে শুরু করে অন্য যে একাডেমিক থেকে শুরু করে এগুলো হচ্ছে আমি অনেক বছর ধরে ঘাটাঘাটি করতেছি। তো আমার একটা আইডিয়া চলে আসছে যে কোনখান থেকে আসতে পারে, কোনখান থেকে আসতে পারে না। তো কয় ধরনের বিকরণ? একটা বর্ণালী, একটা হচ্ছে বিকরণ, একটা হচ্ছে শোষণ বা যেটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। তো উজ্জ্বল বর্ণালী কখন হয়? যখন বিকরণ হয় উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে, আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় ওটা হচ্ছে শোষণ বা অনুজ্জ্বল। তো এতটুকু ক্লিয়ার, এতটুকু যদি বুঝতে পারো একটু ডান লিখে দাও। কারা কারা আছো একটু ডান লিখে দাও। এতটুকু বুঝতে পারলে ডান লিখে দাও, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখান থেকে কয়েকটা তথ্য মনে রাখো যে বর্ণালী পর্যবেক্ষণের জন্য স্পেকট্রোস্কোপ নামে একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটা, এবং বর্ণালী 2 প্রকার, যেটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। উপর থেকে নিচে আসলে উজ্জ্বল, নিচ থেকে উপরে গেলে অনুজ্জ্বল। ওকে, তো আমরা পরবর্তী নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা এখনো যারা লাইভটি শেয়ার করোনি, লাইভটি দ্রুত শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইভ শেয়ার, কমেন্ট সবকিছুর উপরে কিন্তু আমাদের নাম্বারিং করা হচ্ছে, আমাদের হিসাব রাখা হচ্ছে। এগুলো আমাদের প্রোগ্রাম শেষে অবশ্যই তোমাদের কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন গিফট পৌঁছে দেওয়া হবে। তো লাইভটি দ্রুত শেয়ার করে দাও। আমিও লাইভটি শেয়ার করে দিচ্ছি এখন। লাইভটি আমিও শেয়ার করে দিচ্ছি। ওকে, আজকে হচ্ছে আমাদের 4র্থ লাইভ ক্লাস, কেমিস্ট্রি অ্যাডমিশনের 4র্থ লাইভ ক্লাস। আমাদের লাইভ ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য দেওয়া হচ্ছে। এখানে সকল শ্রেণীর স্টুডেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, এখন দেখো বর্ণালী যে তৈরি হয়, বর্ণালী বিকরণের ফলে সৃষ্ট বর্ণালী সর্বাধিক রেখা, এই রেখা কয়টা হবে এটা আমরা নির্ণয় করতে পারি। রেখা কয়টা হবে এটাও আমরা নির্ণয় করতে পারি। আরেকটু ছোট করে নেই। আচ্ছা, এখন দেখো এই রেখার ক্ষেত্রে একটা সূত্র আছে যে কয়টা রেখা হবে, সেটা সূত্রটা হচ্ছে, দেখো মনে করো যে NH তম রেখা যেটা আছে, NH তম রেখা মানে হচ্ছে হায়ার। এই যে আমাদের যদি বড় একটা শক্তি স্তর রাখি,
তো এটা এগুলো কি উপর থেকে যখন নিচে আসে উপরেরটা হচ্ছে হায়ার, তো নাম্বার অফ এইচ থেকে আমরা যদি নাম্বার অফ লোয়ার কক্ষপথে আসে এটার সাথে দেখো খুব সহজে মনে রাখা যায় নাম্বার অফ হায়ার মাইনাস নাম্বার অফ লোয়ার যোগ 1। এতটুকু লেখা যাবে কিনা বলো? NH মাইনাস NL, NH মাইনাস NL প্লাস 1, দুইটাকে ভাগ দাও 2 দ্বারা। এতটুকু সূত্রটা মনে রাখা যাবে কিনা? খুবই সহজ। এখন এটার মাধ্যমে আমরা বের করতে পারি যে বিকরিত বর্ণালীর বিকরণের ফলে সৃষ্ট বর্ণালী সর্বাধিক কয়টা রেখা পর্যন্ত বের করা যায়, কয়টা রেখা হওয়া যায়। দেখো আমরা যদি বলি যে ধরো এই কক্ষপথটা, ধরো এটা হচ্ছে কত কক্ষপথ, ধরো এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, তাই না? 3 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, তাহলে এখান থেকে একটা বর্ণালী চলে আসতেছে, একটা রেখা আসতেছে। তো এখানে এই বর্ণালীটার জন্য কয়টি রেখা সৃষ্টি হবে সেটা আমরা কিন্তু সহজে ফাইন্ড আউট করতে পারি এখান থেকে। এখন দেখো NH এর মানটা আমরা কত দেব? সর্বোচ্চ কত? H। দেখো NH এর মান এখানে NH কিন্তু 3, NH 3। তোমাদের প্রতিটা সূত্র প্রতিটা বিষয় ধরে ধরে আমি কিন্তু করে দিচ্ছি। এখন দেখো আমরা যদি মানটা লিখে দিই, NH এর মান কত? 3। আর লোয়ারটা কোনটা? লোয়ার কোনটা আসছে? দেখো 1 নাম্বার আসছে, 3 নাম্বার থেকে 1 নাম্বার আসছে, তো লোয়ার কক্ষপথটা আমরা বসাই দিই 1। তো এই পাশে আসছে কত? 3 মাইনাস 1 যোগ হচ্ছে 1 ডিভাইড বাই 2, কত আসে দেখো খুব ইজিলি, 3 থেকে 1 গেলে হয় 2, আর এখানে হচ্ছে একে একে কাটা, তার মানে 3 দুগুণে 6, 6কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হচ্ছে? 3 হয়। 6কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3। তার মানে আমি যদি এই তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসি তখন হচ্ছে এই তিনটা বর্ণালী রেখা পাওয়া যাবে, তিনটা বর্ণালী সংখ্যা রেখা সংখ্যা পাওয়া যাচ্ছে। তো অ্যাডমিশনে একটু মনে রাখবা, তোমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নাই, সব হিসাব নিকাশ আমাদের হাতে কলমে করতে হবে। যত বড় হিসাবই আসুক, যত বড় যাই আসুক, আমাদের হাতে কলমে কিন্তু সব হিসাব করতে হয়। তাই হাতে কলমে মুখে মুখে হিসাব করা আমাদের শিখতে হবে। যত বড় বড় সংখ্যা আসুক আমাদের হাতে কলমে হিসাব করতে হবে। তো হাতে কলমে কিভাবে অনেক বড় বড় সংখ্যাগুলো সহজে হিসাব করা যায় এগুলো সবই কিন্তু তোমাদের শিখিয়ে দিব। তো তোমরা স্যাট একাডেমির সাথে থাকো, আমার লাইভ ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, তোমাদের কেমিস্ট্রিতে আর কোথাও পড়তে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমরা পরবর্তী টাইপে চলে যাই। দেখো বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে তুমি কল্পনা করতে পারবে না। তুমি যদি একবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকগুলো যদি খুলে দেখো তখন দেখবা। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকের কথা মনে পড়ে গেল, তোমরা বাজার থেকে প্রশ্ন ব্যাংক কেনার কোনো দরকার নাই, আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে আসো, এখানে এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো ইয়ার নাই যার প্রশ্ন এন্ট্রি করা নাই। তুমি স্যাট একাডেমিতে আসলে একই সাথে কি কি পাচ্ছ দেখো, একই সাথে আমাদের ক্লাসগুলো পাচ্ছ, আমাদের ক্লাসগুলো করার পর এক্সাম দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং হচ্ছে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করতে পারতেছো একদম, সেটাও হচ্ছে একসাথে, কোথাও যাওয়া লাগতেছে না। ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কিন্তু আমাদের ওয়েবসাইটেই এন্ট্রি করা আছে। তোমরা এখান থেকে এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে পারো এবং নিজেরা টেস্ট নিয়ে টেস্ট পরীক্ষা দিয়েও যাচাই বাছাই করতে পারো। এবং তোমাদের জন্য এক্সট্রা করে বিভিন্ন এক্সাম ক্রিয়েট করা আছে, সেখানেও তোমরা অংশগ্রহণ করতে পারো। তো তোমাদের জন্য যা কিছু আছে সবই কিন্তু আমাদের স্যাট একাডেমি অফার করতেছে। তো এর চাইতে বেটার আমি মনে হয় না কোথাও পাবে। তো আমরা এগুলো সবকিছু কিন্তু ফ্রিতে দিচ্ছি তোমাদের। এবার দেখো বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এখন বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি কি রশ্মি আসে একটু বলো তো আমাদের। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু নোট করবা সুন্দর করে, তোমরা এখানে একটু নোট করবা, এই জায়গাটা একটু নোট করবা। আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো এবং একটু লিখে দাও যে তোমরা যদি স্টুডেন্ট হও এস লিখে দাও, যদি 1 থেকে 11 হও এস লিখে দাও, যদি অ্যাডমিশন হও তাহলে হচ্ছে এ লিখে দাও, অ্যাডমিশন হও এ লিখে দাও, এবং যদি তোমরা সেকেন্ড টাইমার হও তাহলে হচ্ছে শুধু 2 লিখে দাও। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কোন কোন স্টেজের স্টুডেন্ট রয়েছো। এবং লাইভগুলো শেয়ার করার ব্যবস্থা করে দাও, যারা লাইভগুলো শেয়ার করবে লাইক কমেন্ট করবে তাদের জন্য অবশ্যই গিফটের ব্যবস্থা রয়েছে। আর আমাদের এই স্যাট একাডেমির পক্ষ থেকে কেমিস্ট্রি লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের প্রতিটা সাবজেক্টের ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এবং আর্টস, কমার্স সবগুলো বিষয়ের কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো অ্যাডমিশনের সম্পূর্ণ প্রস্তুতি নিতে আমাদের স্যাট একাডেমিতে যুক্ত হয়ে যাও। আচ্ছা চলো বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমরা প্রথমে শুরু করতে পারি, কোনটা দিয়ে শুরু করতে পারি? উপর থেকে শুরু করে একদম মহাজাগতিক তরঙ্গ থেকে শুরু করি, মহাজাগতিক তরঙ্গ। তো আমরা লিখি মহাজাগতিক। আচ্ছা আমি এখান থেকে লিখি,
আচ্ছা তোমরা একটু ইয়া করে দাও, এটা একটু নোট নোট করে নাও বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে মাস্ট পরীক্ষা কমন পাবা। মহাজাগতিক, দেখো হাতে লেখা তেমন একটা ভালো হবে না, কারণ দ্রুত লিখতে হবে। তো মহাজাগতিক রশ্মি, আমি আর লিখলাম না, মহাজাগতিক। তো মহাজাগতিকের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হয় দেখো, এটা হচ্ছে 0.005 ন্যানোমিটার। তো 0.005 ন্যানোমিটারের চাইতে কম হচ্ছে মহাজাগতিক তরঙ্গ রশ্মি। এবার বোঝা গেছে এটা কত ছোট। এখন দেখো এরপর হচ্ছে গামা। গামা 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 গামার কথা কার মনে আছে? গামা গামা এই গামা রশ্মি এই গামা রশ্মি কত হচ্ছে? গামা রশ্মি হচ্ছে 0.0005 ন্যানোমিটার থেকে 0.005 ন্যানোমিটার থেকে 0.015 ন্যানোমিটার। এটা হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থ। এগুলো হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দুটি আমি দিয়ে দিই। এবার দেখো গামার পরে কি আসতেছে? মহাজাগতিক রশ্মি গেল, গামা গেল। এখন দেখো এক্স রে বা রঞ্জন রশ্মি, এটার কথা মনে আছে? রঞ্জন, এই যে রঞ্জন রশ্মি কতটুকু বলো তো? রঞ্জন রশ্মি কতটুকু? রঞ্জন রশ্মি হচ্ছে 0.10 ন্যানোমিটার, 0.10 ন্যানোমিটার থেকে 0.10 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। অঞ্জন দত্তের রঞ্জন। ওকে, এই রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.10 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এরপর আসে দেখো আমাদের আল্ট্রাভায়োলেট রে, ইউভি রশ্মি। একটু নোট করো, ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে। ইউভি রশ্মি কতটুকু? ইউভি রশ্মি হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এগুলো অবশ্যই নোট করে পড়ো, এগুলো পরীক্ষা আসে, এখান থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। ইউভি রশ্মির পর কি চলে আসে দেখো? দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান। এখন দেখো দৃশ্যমান আলোক রশ্মি কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেই সব রশ্মিগুলো দেখি, যেসব আলোগুলো দেখি, এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে 380 দেখো 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এই যে স্পেকট্রাম বা এই যে অংশটুকু, এই এতটুকুর ভিতরেই কিন্তু আমরা যত ধরনের আলো আছে এগুলো কিন্তু দেখতে পাই, এর বাইরে গুলো দেখতে পাই না। এই যে উপরে এই রশ্মিগুলো, এগুলো কিন্তু আসলে আমরা চোখে দেখতে পাই না, এর নিচের গুলো আমরা চোখে দেখতে পাই না। তো আমাদের দৃশ্যমান আলোক রশ্মি এটা আবার কয়েকটা ভাগে ভাগ করছে। আমরা একটু যদি আরেকটা এটাকে পার্ট করে লিখে দেই, ধরো এটাকে আমি আলাদা করে একটু লিখে দিই এভাবে। ওকে, এটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, নোট করে অবশ্যই পড়তে হবে। দৃশ্যমান আলোক রশ্মি এটাকে যদি আমি ভাগ করি, এভাবে ভাগ করি তাহলে হয়। কি কি রয়েছে দৃশ্যমান আলোক রশ্মির ভিতর? বেনু আশকলা, মনে আছে? বেনু আশকলা। তো বেগুনি দিয়ে শুরু করি, বেগুনি। আচ্ছা বেগুনি কত দিয়ে শুরু? বেগুনি হচ্ছে 380 থেকে শুরু। আচ্ছা ওগুলো আমি পরে লিখবো, আগে নিচেগুলো লিখে ফেলি। দেখো নামগুলো লিখি, হ্যাঁ। বেগুনি পর হচ্ছে নীল, তারপর হচ্ছে আসমানি, তারপর হচ্ছে সবুজ, বেনু আসো, তারপর হলুদ, এরপর হচ্ছে কলাতে হচ্ছে কি? কমলা লাল। এগুলো মুখস্থ থাকার কথা। বেনু আসো কলা, বেগুনি, লাল, আসমানি, সবুজ, হলুদ, কমলা। এখন দেখো এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এদের তরঙ্গ দৈর্ঘ্য গুলো আমাদের পরীক্ষায় অবশ্যই চলে আসে। এদেরকে আমাদের খুব গুরুত্ব সহকারে মুখস্থ রাখতে হবেই। এবার দেখো বেগুনি কত থেকে শুরু হচ্ছে? 380 থেকে। এবার নীল আমরা শুরু করি দেখো 424 ন্যানোমিটার থেকে। আসমানি শুরু হবে 450 ন্যানোমিটার থেকে। এরপর দেখো সবুজ শুরু হবে কত থেকে? সবুজ শুরু হবে 500 থেকে। হলুদ শুরু হবে 575 থেকে। বা কমলা হচ্ছে কত থেকে? 590 থেকে। লাল হচ্ছে 647 ন্যানোমিটার থেকে। এখন দেখো এই পাশের গুলো আমরা কিভাবে লিখবো? কোনো ব্যাপার না, এখানে আমাদের 780 আগে লিখি। ওকে, এবার এগুলোকে শুধু উপরে উঠে দেবো, নিচের গুলোকে উপরে উঠে দেবো, তাহলেই হবে। দেখো 647, এটাকে আমি এখানে লিখে দিই 647। এরপর 590, 575,
500, 450, এবার আসছে 424। দেখো এগুলো লেখা হয়েছে, এগুলো কিসে আছে? ন্যানোমিটারে আছে, এগুলো সব ন্যানোমিটারে, এগুলো সব ন্যানোমিটারে। নোট করা ডান, নোট করা হয়ে গেছে, নোট করা হয়ে গেছে, নোট করা হয়ে গেলে ডান লিখে দাও, অবশ্যই ডান লিখে দাও। এগুলো যদি নোট করা হয়ে যায় ডান লিখে দাও, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে, এখান থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা মহাজাগতিক, গামা, রঞ্জন, আল্ট্রাভায়োলেট রশ্মি এবং দৃশ্যমান আলোক রশ্মি পাইলাম 380 থেকে 780 ন্যানোমিটার। সেখান থেকে আমরা যেই দৃশ্যমান আলোক রশ্মির কতগুলো ভাগ রয়েছে এগুলো পড়ে ফেললাম বেনু আসর কলা দিয়ে। এবং এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় চলে আসে। পরীক্ষা এভাবে আসে যে সবুজ সবুজ রশ্মির জন্য বা সবুজ যে রংটা রয়েছে এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত এটা চলে আসে। আবার লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এটা কত এটা আবার চলে আসে। এখান থেকে বিভিন্ন অঙ্ক চলে আসে, কিন্তু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেয় 700 ন্যানোমিটার থেকে। এখন 700 ন্যানোমিটারের জন্য বলে দিচ্ছে যে এর তরঙ্গ সংখ্যা কত, এইভাবে কিন্তু বের করতে বলে। এগুলো আমরা পরবর্তীতে সমীকরণের সাহায্যে বের করব। ওকে, তোমরা আপাতত এটা নোট করো, নোট করা হয়ে গেলে ডান লিখে দাও, নোট করা হয়ে গেলে ডান লিখে দাও। তো দৃশ্যমান আলোক রশ্মি পর্যন্ত আমরা চলে গেলাম। এবার আসো ওকে, এখন দেখো দৃশ্যমান আলোক রশ্মি পর্যন্ত যদি হয়ে যায় এরপর আমরা আসবো কোথায়? আইআর এ, অবলোহিত। আইআর, আইআর বা অবলোহিত যেটা লিখতে পারো, আমি সংক্ষেপে আইআর লিখে দিয়েছি। অবলোহিত এটা শুরু হয় কত থেকে? এটা শুরু হয় 780 ন্যানোমিটার থেকে। 780 ন্যানোমিটার থেকে শুরু হয়ে 780 ন্যানোমিটার থেকে শুরু হয়ে হবে 1 মিলিমিটার, 1 মিলিমিটার পর্যন্ত। আইআর হচ্ছে 780 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। এরপরে রয়েছে মাইক্রোওয়েভ, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য, মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে 1 মিটার, 1 মিলিমিটার থেকে 1 মিটার। এবং লাস্ট রয়েছে আমাদের রেডিও, 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 আরে রেডিও রে, আচ্ছা দেখো রেডিও, রেডিও লিখতে দিচ্ছে না। এখন দেখো রেডিওর বানান কিন্তু অন্তস্থ দিয়ে, ও দিয়ে না, অন্তস্থ দিয়ে। এটা সবাই ভুল করে, জানি না কেন ভুল করে, বই তো অনেক জায়গায় দেখি ভুল লেখা, কিন্তু রেডিও বানানটা অন্তস্থ দিয়ে। তো এই রেডিও ওয়েভ বা টেলিভিশন যে তরঙ্গগুলো রয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে বড়। এগুলো হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে 1 মিলিমিটার থেকে হচ্ছে 10 কিমি। বুঝতে পারছো এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কত বড়? রেডিও, টেলিভিশন এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিমি মিলিমিটার, মানে বিরাট বড়। তার মানে সবচেয়ে বড় হচ্ছে রেডিও, টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য। এবং সবচেয়ে ছোট যদি আমরা দেখি মহাজাগতিক। ওকে, তো এতটুকু যদি লেখা হয়ে যায় ডান লেখো, এতটুকু লেখা হয়ে গেলে ডান লেখো। তো এখান থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে এখান থেকে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, তো এখান থেকে মাস্ট কোশ্চেন করে। মেডিকেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলা। এবং হচ্ছে গুচ্ছের জন্য তো আরো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণ সব জায়গা থেকে কোশ্চেন আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যাদের লেখা হয়ে যায় ডান লেখো, আমি মুছে দেবো এখনই। ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাই। এবার আসো যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সিরিজ। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সিরিজ এটা আরো মজার করে পড়া যায়, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে। এখন দেখো এখান থেকে তোমরা যদি পড়তে পারো তাহলে এভাবে বলো, আমি একটা লাইন লিখে দেই, এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যায়। দেখো লামিয়াকে চিনো তো না, ব্যাচেলার পয়েন্টের লামিয়া, ওই যে শিমুলের লামিয়া কি করে? শুধু প্রেম করে বেড়ায়, তাই না? শিমুলের লামিয়া শুধু প্রেম করে বেড়ায়। এখন দেখো লামিয়াকে নিয়ে একটা ছন্দ লেখা যায়। তো লামিয়ার কি করে? প্রেম করে। তো লামিয়ার বাবা হচ্ছে এই প্রেমে কি বাধা দিচ্ছে? লামিয়ার বাবা প্রেমে বাধা। ওকে, তো এই লামিয়ার বাবা হচ্ছে প্রেমে বাধা দিচ্ছে, যার কারণে কি হচ্ছে? প্রেমটা কি সফল হতে পারছে না, ফেল্ড হচ্ছে। তাহলে আমরা লিখে দিচ্ছি প্রেমে বাধা দেওয়ার কারণে কি হচ্ছে? ফেল্ড হবে। ওকে, এখন দেখো এখান থেকে আমরা একটু লিখতে পারি এই সিরিজটা। তোমরা যদি একটু লিখে নাও, তোমরা যদি লিখে দাও লাইমেন, দেখো লাইমেন, তারপর হচ্ছে বামার, প্যাচেন। এখান থেকে কোশ্চেন আসবেই, লাইমেন, বামার, প্যাচেন।
তারপর কি আছে, বাদা ব্র্যাকেট। এখন দেখো এই ফেল থেকে দেবো কি, ফুন্ট বা ফান্ড, তোমরা যেটা পড়ো, ফুন্ট ফুন্ট। আর হচ্ছে হবে, এখান থেকে হচ্ছে হাম ফ্রেশ, হাম ফ্রেশ। তো এগুলো হচ্ছে লাইমেন, বামার, প্যাচেন, ব্র্যাকেট, ফন্ট, লাইমেন। এগুলো হচ্ছে কি হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সিরিজ। এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন প্রতি বছরই প্রতিটা ভার্সিটিতে সব জায়গায় এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে, অবশ্যই এখান থেকে দিয়ে থাকে। এখন দেখো এই যে লামিয়া থেকে তুমি লাইমেন দিতে পারো, বাবা থেকে হচ্ছে বামার দিতে পারো, প্রেম থেকে প্যাচেন দিতে পারো, বাদা থেকে দিতে পারো ব্র্যাকেট, এবং ফেল থেকে দিতে পারো হচ্ছে ফন্ট বা ফান্ড, এবং হচ্ছে হবে থেকে দিতে পারো হাম ফ্রেশ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন দেখো এগুলোর ক্ষেত্রে কি হয়, এখানে 1 নাম্বার থাকে, হ্যাঁ 1 নাম্বার থাকে। তো আসে কোথা থেকে আসতে পারবে, 2 3 4 ডট 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 ডট, উপরে সবগুলো থেকে 1 নাম্বার আসবে, এটা একটু মনে রাখো। এটা আমি লাইন করে দেই, সব করে দেই, তাহলে বেটার হয়, তাই না? তো বামারের ক্ষেত্রে কত নাম্বার, বামার ক্ষেত্রে মনে রাখো 2 নাম্বার, বামার হচ্ছে 2 নাম্বার, প্যাচেন 3 নাম্বার, ব্র্যাকেট 4 নাম্বার, ফান্ড হচ্ছে 5 নাম্বার, এবং হাম ফ্রেশ হচ্ছে 6 নাম্বার। তো এখানে যে নাম্বারগুলো আছে তার থেকে এক বেশি থেকে উপর থেকে নিচে আসবে, তাই না? 2 থেকে তাহলে শুরু হয়েছে, তাহলে এখানে কত, 3 থেকে শুরু হবে, 3 4 5 ডট ডট ডট, এখানে 3 আছে তাহলে 4 থেকে শুরু হবে, 5 ডট ডট ডট, 4 আছে তাহলে 5 থেকে শুরু হবে, 5 6 ডট ডট ডট, এগুলো হচ্ছে 6 থেকে শুরু হবে ডট ডট ডট। ওকে, আর লাস্টে হচ্ছে 7। ওকে, এখন দেখো এগুলোর যেই আলো তরঙ্গ রশ্মি রয়েছে, এগুলোর যে বর্ণালীগুলো রয়েছে সেটা কোনগুলো হয়। তো এটা খুবই সহজ, এই যে লাইমেন, এই লাইমেন আর বামার, তুমি দেখো আমি যদি একটু লাইন করে আঁকায় দিই, কোনটা নেওয়া যায়, সমস্যা নেই। এখন দেখো এই দুইটার ক্ষেত্রে মনে রাখবা, এই যে দৃশ্যমান আলোক রশ্মিগুলো রয়েছে, এই যে দৃশ্যমান আলোক রশ্মিগুলো রয়েছে তার ভিতরে দৃশ্যমান বলতে আমাদের বামার, এই বামারটাই হচ্ছে আমাদের শুধুমাত্র দৃশ্যমান। এই বামারটা আমি এখানে লিখে দিব নাকি, আচ্ছা এই জায়গাটি লিখে দিই, এই বামারটা শুধুমাত্র দৃশ্যমান, দৃশ্যমান। এখন যদি কখনো বলে দৃশ্যমান সিরিজ বলে, কখনো পারমাণবিক বর্ণালী দৃশ্যমান সিরিজ বলে, তাহলে তুমি বুঝে নিবা কি এটা বামারকে নির্দেশ করছে, তাই না? এটা বামারকে নির্দেশ করছে। আর যদি বলা হয় যে ইউভি রশ্মি, তাহলে সেটা হচ্ছে লাইমেনকে, ইউভি। এই দুইটা মনে রাখো, এই দুইটা মনে রাখো, লাইমেন 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 হচ্ছে ইউভি, আর বামার হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি যেগুলো রয়েছে ওই বর্ণালীগুলো। এখন দেখো বাকি যেগুলো রয়েছে প্যাচেন, ব্র্যাকেট, ফন্ট, হাম ফ্রেশ, এগুলো সব হচ্ছে আইআর, এগুলো সব হচ্ছে আইআর বা অবলোহিত, এগুলো সব হচ্ছে আইআর বা অবলোহিত। তো এতটুকু মনে থাকবে কিনা, এতটুকু মনে থাকবে কিনা? যদি হচ্ছে এগুলো লেখা হয়ে থাকে, এগুলো লেখা হয়ে থাকে তাহলে ডান লিখে দাও। এখান থেকে হিউজ পরিমাণ পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের এক্সামগুলো নিয়মিত নিচ্ছি, আমাদের ক্লাস শেষ হলে কিন্তু এক্সামগুলো চলতে থাকে, এবং এখানে কিন্তু আমাদের কমেন্টে এক্সামগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে এক্সামগুলো দিতে পারো, লাইভ এক্সামগুলো দিতে পারো, আমাদের কমেন্টে এক্সামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এক্সামগুলো দিতে পারো। আমাদের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ লাইভ প্রোগ্রাম, এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ উন্মুক্ত, সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ক্লাসগুলো দিচ্ছি। তো শুধু আমরা ক্লাস নিয়ে কিন্তু শেষ করে দিচ্ছি না, আমরা হচ্ছে ক্লাস শেষে আমরা এক্সাম নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা তো জানো স্যাট একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে কত উন্নতভাবে এক্সামগুলো দেওয়া যায়। এক্সাম পদ্ধতিটা এত উন্নত তুমি কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় তুমি পাইবা না, যেটা তোমরা ফ্রিতে দিতে পারছো এখন দেখো আমরা এই যে লেকচার নোটগুলো রয়েছে এগুলো তোমাদের প্রোভাইড করব, তোমাদের জন্য যে সাজেশন আছে তাও প্রোভাইড করব, তোমাদের সবকিছু দিচ্ছি, তোমরা শুধু পড়ালেখা করো। তোমরা বলতে পারবে না যে টাকার জন্য আমরা পড়তে পারতেছি না। স্যাট একাডেমি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন প্রোগ্রাম কিন্তু লঞ্চ করে দিয়েছে। আমরা প্রতিটা বিষয়ের উপর, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এমনকি কমার্সের সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে কেমিস্ট্রি দিয়ে, এবং আমাদের যারা কমার্সে রয়েছে তাদেরও কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এবং আর্টসের জন্য খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তোমরা স্যাট একাডেমির সঙ্গেই থাকো এবং হচ্ছে আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো অংশগ্রহণ করো, এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদের কাউন্টিং চলতেছে, আমরা হিসাব নিকাশ রাখতেছি। আমাদের লাইভ প্রোগ্রাম শেষে তো তোমাদের গিফটের ব্যবস্থা রয়েছে, তোমাদের কুরিয়ার করে আমাদের স্যাট একাডেমির লোগোযুক্ত টি শার্ট প্রদান করা হবে।
এবং সেই সাথে আমাদের ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস 1 বছরের জন্য দিয়ে দেওয়া হবে। তো এই অফারটি অবশ্যই লুফে নাও। তো এই পর্যন্ত হয়ে গেলে ডান লিখে দাও, এই পর্যন্ত হয়ে গেলে ডান লিখে দাও। তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি। এবার আসি টাইপ 2 তে, রিডবার্গ সমীকরণ। এই রিডবার্গ সমীকরণটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট, এখান থেকে আমি 3 স্টার 4 স্টার যত স্টার আছে সব দিয়ে দিচ্ছি, বা এখান থেকে তুমি ধরে নাও যে 100% কোশ্চেন আসবে। 100% দিয়ে দিলাম, এখন বলা যায় না স্যারদের মধ্যে গতি। ধরো স্যারটা যদি তোমাদের কপাল ভালো থাকে, বা কপাল খারাপ থাকলে বলা নাই, কপাল ভালো থাকলে অবশ্যই 100% এখান থেকে কোশ্চেন করবে, আর কপাল খারাপ থাকলে তো করার কিছু নাই। তো এখান থেকে অলওয়েজ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় কোশ্চেন আসেই থাকে। এখন তুমি বলতে পারো আমি কিভাবে এখানে 100% দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসবে। কারণ ভাইয়া আমি বিগত 5 বছর ধরে অ্যাডমিশনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছি, পোলাপান পড়াচ্ছি, তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন থেকে আসতে পারে কোন থেকে আসতে পারে না। তো সেই সাথে আমি একটু বলে রাখি, তোমরা যদি বিগত 4 বছরের যে কোনো ভার্সিটির কোশ্চেন ব্যাংকের বিগত 4 বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ তোমরা যদি ওই টপিক ধরে ধরে পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট না হইতে পারো, অন্তত একটা সিট তুমি পাবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি একটা ভার্সিটি ধরো, ভার্সিটির 4টা বিশ্ববিদ্যালয়, মানে ভার্সিটির 4টা ইয়ারের, মানে যেটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান থেকে বিগত 4 ইয়ারের প্রশ্নগুলো নাও, নিয়ে প্রতিটা টপিক ধরে ধরে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহকারে পড়ো, তুমি ইনশাআল্লাহ তুমি একটা না একটা সিট পাবা। এটা আমি লিখে দিলাম, তুমি লিখে রাখতে পারো। ওকে, এখন দেখো রিডবার্গ সমীকরণ, এখান থেকে আমাদের এটা মূলত তরঙ্গ সংখ্যা এগুলো নিয়ে হিসাব নিকাশ করা হয়। তো দেখো, তো রিডবার্গ সমীকরণটা ছিল এরকম যে তরঙ্গ সংখ্যাটা ছিল 1/λ। এটা ছিল তরঙ্গ সংখ্যা, কি আমি একটু লিখে দেই, তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 1/λ। তো এটার ক্ষেত্রে রিডবার্গ সমীকরণটা আরো দিছে, এটা যদি আমরা একটু বর্ধিত করে লিখি, সেটা হচ্ছে RH 1/n1² মাইনাস 1/n2², এখানে হচ্ছে z², এগুলো আসে। তো তোমাদের z² লেখার কোনো দরকার নাই, তোমাদের যেহেতু এই জায়গাটায়, কারণ আমাদের হাইড্রোজেন বর্ণালী নিয়ে আমাদের কাজগুলো করা হয়, সবগুলো হাইড্রোজেন নিয়ে কাজ করা হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো জেটের মান আছে 1, তার মানে এটা স্কোয়ার করলে 1ই হয়। তার মানে আমাদের এই z² লেখার কোনো দরকার নেই, এটা ছাড়াও আমাদের কাজ করলে হয়ে যাবে। তো এখন দেখো এই সূত্রটা, এতটুকু সূত্র যদি মনে রাখতে পারো তোমরা, এখান থেকে একটা প্রশ্ন তুমি ইজিলি সলভ করতে পারবা। কি দেখো, যে তরঙ্গ সংখ্যা 1/λ, এটা হচ্ছে ল্যামডা, কি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে RS রিডবার্গ ধ্রুবক, এটা তুমি ইজিলি মনে রাখতে পারো। RS রিডবার্গ ধ্রুবকটা কি হচ্ছে, দেখো 10 9 6 7 8, 10 9 6 7 8, মনে থাকবে না সংখ্যাটা, রিডবার্গ ধ্রুবক 10 9 6 7 8, এটা কি হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, কি সেন্টিমিটার পার। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর তোমরা যদি মিটার নিতে চাও তখন এভাবে করো, 0.9678 মিটার পার। ওকে, তোমরা এভাবেও লিখতে পারো, 1.09678 10⁻7 মিটার। আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিতে পারবে, এটা তোমরা পারবে আশা করি, এটা নিয়ে কোনো প্রাণ নেই। এখন দেখো এতটুকু সূত্রটা তোমরা যদি পারো, এখান থেকেই মূলত আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসে। কিভাবে প্রশ্ন আসে দেখো, আমি যদি এটা ক্লিন করে দেই, এখন দেখো এভাবে প্রশ্নগুলো আসে। ধরো এই যে আমি একটা গোল্লা আঁকলাম, তাই না, গোল্লা আঁকলাম। এখন তোমাকে যদি বলা হয় যে এই চতুর্থ কক্ষপথ থেকে, এটা মনে করো n হচ্ছে 4, চতুর্থ কক্ষপথ থেকে আসলো দ্বিতীয় কক্ষপথে, n হচ্ছে 2 সেকেন্ড, 2 নম্বর কক্ষপথে আসলো, 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আসলো। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করতে বলবে, এখানে বলবে কি যে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে রিডবার্গ ধ্রুবকের মানটা আছে, এই যে মানটা RS এর মান, এইটাও তোমাদের বসানো লাগে না, কারণ পরীক্ষায় অপশনগুলো RS এর মান দিয়ে দেয় না, RS এর মান আকারে রেখে দেয়, মানে এটা ভগ্নাংশ আকারে রেখে দেয়, এটা কখনো পুরোপুরি সলভ করে না। কিন্তু যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু RS এর মানটা দেয়, কারণ ওখানে ক্যালকুলেটরের ব্যবহার আছে। তো ক্যালকুলেটর ব্যবহার করে RS এর মানটা ওখানে ইনপুট করে করতে হয়।
তো যারা মেডিকেল বা ভার্সিটি পরীক্ষা দিবা তাদের জন্য আরএস এর মান নিয়ে কোনো প্যারা নেই। এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা জানি 1/λ = RS। এখন দেখো 1/n, n এর মান কত হবে, নিম্নটা n এর মান হচ্ছে 2, 2 নম্বরে নিচে কোনটা আছে 2 নম্বর, তো 2 স্কয়ার মাইনাস 1 ওখানে আছে সর্বোচ্চ কত 4, তাহলে হচ্ছে 4 স্কয়ার। ওকে, এখন আমরা হিসাব নিকাশ করি। RS এখানে কত আসে হিসাব করলে দেখো তো, এখানে আছে 4 মাইনাস এখানে আসে 16, তো এটা যদি হিসাব করো দেখো RS = আমরা যদি এখানে হিসাবটা করি তাহলে আসবে 3/16। আমরা যদি 16 করি, 16 এটা যদি মানটা হিসাব করি 4 3 3, হ্যাঁ 3/16 দেখো RS × 3/16 এই মানটা আসবে, এই মানটা আসবে। এখন ভাইয়া আমি তোমাকে বলবো যে এই মানটা তুমি ডিরেক্ট মুখস্থ করে ফেলো। এখন বলতে পারো ভাইয়া আপনি কেন মানটা মুখস্থ করতে বলতেছেন, মুখস্থ বিদ্যার আশ্রয় কেন নিতে বলতেছেন? ভাইয়া শর্টকাটে কিছু কাজ করার জন্য অবশ্যই মাঝে মাঝে আমাদের মুখস্থ বিদ্যা আশ্রয় নেওয়া লাগতে পারে, কারণ এই মানটা এত গুরুত্বপূর্ণ যে এটা সব সময় চলে আসে। মানে যদি 100টা এমসিকিউ দেয় তার ভিতর ধরো 80টাই এই মানটা দিয়ে আসে, মানে এরকম অ্যান্সারটা এরকমই আসবে। তার মানে তোমরা যদি কখনো দেখো 4 নম্বর থেকে 2 নম্বর আসে তখন তুমি ডিরেক্টলি এই মানটা দিবা। এতে লাভ হবে কি, এটা লাভ হবে ভাইয়া এই যে অঙ্কগুলো করবা এতে তোমার যে টাইমটা বেঁচে যাবে, এই টাইমটা বেঁচে যাবে, কারণ তুমি জানো যে 4 নম্বর থেকে 2 নম্বর আসলে এই মানটা আসে, তুমি যদি মাথায় থাকে তুমি ইজিলি লিখতে পারবা। একটু খেয়াল করো ভাইয়া এখানে যে মানটা আসবে সেটা কিন্তু আরেকটু মডিফাই করতে হবে। তো মডিফাই করলে কি হয় দেখো RS3 বা 3RS, তুমি যেটা লেখো 3RS / 16 আছে, এটা কিন্তু হচ্ছে 1/λ মান, এটা কিন্তু হচ্ছে 1/λ মান, 1/λ মান। কিন্তু আমাদের বের করতে বলছে কি তরঙ্গ বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে শুধু ল্যামডা, কিন্তু এটা আছে কি ইনভার্স, তাহলে আমাদেরকে উল্টা দিতে হবে না, উল্টা দিতে হবে। তাহলে আমাদের ল্যামডা যদি মান বের করতে চাই তাহলে এটা উল্টা যাবে, উল্টা হচ্ছে 16/3RS। এই যে মানটা, এই মানটা আমি বলবো ভাইয়া একদম চোখ বুজে মুখস্থ করে ফেলো, খাতায় নোট করে রাখো, চোখ বুজে মুখস্থ করে রাখো, যা খুশি করো এই মানটা পরীক্ষা আসে, এই মানটা পরীক্ষা আসে। কারণ আমি আগেই বলছি ভাইয়া আমি অনেক অ্যানালাইসিস করছি, অনেক বিশ্লেষণ করে দেখছি যে এই অঙ্কটাই বেশিরভাগ সব জায়গায় দিয়ে দেয়। তাহলে তোমার টাইম বাঁচাতে হবে, তো পরীক্ষা হলে তুমি যদি 30 সেকেন্ড টাইম বাঁচাতে পারো এটা তোমার জন্য কত বড় আশীর্বাদ তুমি ভাবতে পারবা না। কারণ এখানে একটা এমসিকিউ সলভ করার জন্য সর্বোচ্চ টাইম থাকে 30 সেকেন্ড, এর বেশি তুমি টাইম পাবা না। একটা এমসিকিউ সলভ করার জন্য সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম থাকে, কারণ হচ্ছে তোমার প্রশ্ন পড়তে হয়, প্রশ্ন পড়তে একটা টাইম চলে যায়, বৃত্ত বর্ড করতে একটা টাইম চলে যায়, তারপর তুমি যে ক্যালকুলেশন করবা এগুলো কিন্তু হচ্ছে আগে মাথায় আনতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। তো 30 সেকেন্ডের ভিতর তোমার প্রশ্ন পড়তে হবে, ক্যালকুলেশন করতে হবে, বৃত্ত দাগাতে হবে, কি একটা অবস্থা বুঝতে পারছো? তো তোমার যদি এটা কমন পড়ে যায় তার মানে কি তোমার 30 সেকেন্ড বেঁচে গেল। ওকে, আর যদি মনে করো যে এটা না আসলো 4 থেকে 2 না আসলো, তখন তুমি বা তোমার কাছে যদি কনফিউজড মনে হয় তখন তুমি এই প্রসেস অনুসারে করো, কোনো সমস্যা নাই, এটা করতে বেশি একটা টাইমও লাগে না। বোঝা গেল? ওকে, তো আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি ডান লিখে দাও, এই পর্যন্ত বুঝে থাকলে কে কে বুঝতে পারছো ডান লিখে দাও, বা যদি কোনো জায়গায় কোনো কনফিউজ থাকে, সমস্যা থাকে, ডাউট থাকলে অবশ্যই লিখে দাও, আমি সলভ করে দেব। আমাদের ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে। তো যারা লাইভটি দেখছো অবশ্যই শেয়ার করে দাও, যারা লাইভটি শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। স্যাট একাডেমির লোগোযুক্ত টি-শার্ট দেওয়া হবে এবং স্যাট একাডেমির ওয়েবসাইটে প্রিমিয়াম অ্যাক্সেস দেওয়া হবে। তো যারা লাইক শেয়ার করবে তাদেরকে আমরা হিসাবে রাখতেছি, কাউন্টিং এ রাখতেছি, আমাদের প্রোগ্রাম শেষে তাদেরকে অবশ্যই পুরস্কৃত করা হবে। আর আমাদের লাইভ ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে। কেমিস্ট্রি লাইভ ক্লাস 4 চলতেছে, এটা কেমিস্ট্রি লাইভ ক্লাস 4 চলতেছে। আমরা ইতিমধ্যে 3টা লাইভ ক্লাস নিয়ে নিয়েছি। কেমিস্ট্রির উপরে আরো 26টা লাইভ ক্লাস, টোটাল 30টা লাইভ ক্লাস এবং প্লাস 30টা এক্সাম, এগুলো তোমাদের প্রোভাইড করতেছি। কেমিস্ট্রি পরপর আমরা শুরু করে দেব ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এগুলোর লাইভ ক্লাসগুলো শুরু করে দিচ্ছি। পাশাপাশি আমাদের কমার্সের লাইভ ক্লাসগুলো চলতেছে অ্যাডমিশনের জন্য, আর্টসের লাইভ ক্লাসগুলো চলতে থাকবে। তো ধারাবাহিকভাবে আমাদের পুরো অ্যাডমিশনের যা কিছু দরকার সবই কিন্তু আমরা প্রোভাইড করে দেব ইনশাল্লাহ। তো তোমরা স্যাট একাডেমির সাথে যুক্ত থাকো। ওকে, আমরা রিডবার্গ সমীকরণ নিয়ে আমরা দেখে নিয়েছি। এবার আমরা যদি
বের করতে চাই, যে এখানে আরেকটা কথা বলে রাখি, যদি তোমাকে বলা হয় যে কোনো একটা সিরিজের, মনে করো বামার সিরিজ বা লাইম্যান সিরিজ, প্যাসেন সিরিজ, সিরিজ আছে না যে সিরিজগুলো দেখছি হাইড্রোজেন বর্ণালীর, এই সিরিজগুলোর যদি বলা হয় যে এনতম লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার মানে কি হবে, ওই সিরিজটার মান কত, ওই সিরিজটার ন্যূনতম মান কত ছিল, ধরো বামার, তো বামারের ক্ষেত্রে কত হবে, দেখো বামার দিয়ে আমি বুঝাই, বামার, এই বামার কোথাকার ছিল, বামারের n1 এর মান ছিল কত, 2, n1 এর মান ছিল 2, তো n2 এর মান আমরা কত লিখবো, n2 এর মানটা আসবে, এই দেখো বলছে কত নাম্বার, বামার সিরিজের দ্বিতীয় লাইনের জন্য, দ্বিতীয় লাইনের জন্য কততম লাইন, দ্বিতীয়তম লাইন, তার মানে এই n এর সাথে n1 এর সাথে 2 যোগ করে দেব, n1 কত, 2 যোগ 2 কত আসছে, 4, তার মানে আমরা n2 এর মান 4 লিখবো, তার মানে সেই আমার আগের রুলসটা চলে আসে, যদি তরঙ্গ বের করতে বলে, তাহলে কত আসবে বলো তো, 16/3 RS। ওকে, এটা চলে আসতেছে, দেখো আমি দেখি বুঝতে পারছি এখানে কত, n2 এর মান 4, n1 এর মান 2, তার মানে এটার অ্যান্সার কি 16/3 RS। পারা যাবে এই ধরনের ম্যাথ আসলে। আচ্ছা চলো আমরা কিছু কোশ্চেন সলভ করে আসি এবার। তো কোশ্চেন সলভ করার আগে তোমরা একটু বলে নাও যে কে কোথা থেকে আছো এবং লাইভটি দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা আমাদের এখানে দুইটি কুইজ দেওয়া আছে, দেখো এক নম্বর রয়েছে তড়িৎ চুম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, এবং 2 নম্বর আছে দেখো রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেনের বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো একটু আগে কিন্তু আমি এটা বুঝিয়ে দিয়েছি, তোমরা দ্রুত অ্যান্সার করে নাও যে 1 নম্বর এবং 2 নম্বর অ্যান্সার কত হবে। এভাবে অ্যান্সার করবা, 1 এর এ বি সি যেটা হয় ওইটা দিবা, 2 এর এ বি সি কোনটা এটা লিখে দাও, তাড়াতাড়ি কমেন্ট করে দাও কোনটা হবে 2 নম্বরটা কোনটা হবে। দেখো ঢাকা ইউনিভার্সিটি 2022-23 শিক্ষাবর্ষে কিন্তু এটা কিন্তু চলে আসছে। দেখো হাইড্রোজেন বর্ণালী বামার সিরিজ আর দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা কোনটা হবে, এ বি সি ডি কোনটা হবে, দ্রুত কমেন্ট করে জানাও, 2A 2B 2C এভাবে কোনটা হবে, দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা দেখো এখানে দেখো লাইভটি যেখান থেকে দেখছো লাইভটি দ্রুত শেয়ার করে দাও, লাইভটি শেয়ার করে রাখলে তোমাদেরই লাভ হবে, কারণ তোমাদের প্রোফাইলে লাইভটি থাকবে, তোমরা যখন ইচ্ছা দেখতে পারো, নাহলে কিন্তু লাইভটি হারিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্যই তোমরা লাইভটি শেয়ার করো। তো প্রথমত দেখছো দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ সীমাগত, তো এটা আমরা কোথায় দেখছিলাম, যে আমাদের যে তরঙ্গ সীমাগুলো আমি লিখে দিছিলাম বড় করে অনেকগুলা নোট করতে বলছিলাম, ওখানে কিন্তু দেওয়া ছিল আমাদের দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য ছিল কতটুকু, 380 থেকে 780, এটা কিন্তু ছিল 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, বি নাম্বারটা। এবার আসো রিডবার্গ ধ্রুবকে হলে হাইড্রোজেন বর্ণালী বামার সিরিজ, দেখো বামার সিরিজ বলছে আর কত, দ্বিতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো বামার সিরিজ মানে কি, n1 এর মান হচ্ছে 2, আর দ্বিতীয় লাইনের জন্য তাহলে n2 এর মান আমরা কত বের করব, n2 এর মান হচ্ছে n1 প্লাস 2, যেহেতু দ্বিতীয় লাইন তাই n1 প্লাস 2 সমান কত হবে, 4, তাহলে n2 এর মান পাচ্ছি 4 আর n1 এর মান পাচ্ছি 2। তাহলে এটা আমি শর্টকাট দেখাইছিলাম, ওইটা থেকে ডিরেক্টলি তোমরা অ্যান্সার করতে পারবা কিনা, অনেকে কি করে খুশিতে অ্যান্সার ভুল করে, যেমন হচ্ছে দেখো এই যে 16/3 RS, আর হচ্ছে এটার মতো সেম দেখতে আরেকটা থাকবে
RH/16। এই দুইটার ভিতরে অনেকে কি করে সি নাম্বারটা অ্যান্সার করে দেয়। এটা যে পারে না তা না, পারে, কিন্তু খুশিতে ভুল করে ফেলে, মানে কমন পড়ে গেছে তাড়াতাড়ি দাগায় দেয়, দাগায় দিতে গিয়ে কিন্তু ভুল করে ফেলে। কিভাবে ভুল করে? যেমন এটা ছিল 1/λ, 1/λ যখন মানটা বের করব তখন কিন্তু আসবে 3RH/16। এই মানটা কিন্তু আসে 1/λ মান, ঠিক আছে। যখন ওরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কিন্তু এই মানটা পায় প্রথমে। শিক্ষার্থীরা প্রথমে, ক্যান্ডিডেটরা যখন ক্যালকুলেশন করে তখন এই মানটা প্রথমে পায়। পাওয়ার সাথে সাথে দেখে অপশনে, আরে মিলে গেছে তো, 3RH/16 মিলে গেছে, দেখা দাও, মিলে গেছে, দেখা দাও। আসলে কি ভুল, খুশিতে ভুল করে। এগুলো কি করে? খুশিতে ভুল করে। এই খুশিতে ভুল করা যাবে না। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কত রকমের যে ট্রাফ রাখা হয় তোমাদের প্রশ্নের ভিতরে, তোমাদের ওখানে ওদের প্রশ্নকর্তার কাজই হচ্ছে তোমাদের ছাঁটাই করা, কিভাবে তোমাদের ট্রাফে ফেলানো যায়, কিভাবে তোমাদের ছাঁটাই করা যায়, এগুলো হিসাব করে। কারণ ওখানে লাখ লাখ পোলাপান পরীক্ষা দেয়, তাই না? সেখান থেকে তোমাদের মাত্র 2-1000 পোলাপান ভর্তি করা হবে, তোমাদের ছাঁটাই করতেই হবে, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ট্রিক্স ফলো করে, এই ধরনের ট্রিক্স ফলো করে। তো এখান থেকে খুশিতে ভুল করা যাবে না। তো এই জায়গা থেকে যদি ল্যামডা বের করতে বলে তখন এটা উল্টে যাবে, ইনভার্স করে দেয়, রেসিপ্রোকাল যদি করি তখন এটা উল্টে যায়, তখন 16/3RS হয়, 16/3RS হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা, অ্যান্সার হবে বি নাম্বারটা। এই পর্যন্ত রাইট? এ পর্যন্ত যদি বুঝে থাকো ডান লিখে দাও, যারা যারা এ পর্যন্ত বুঝতে পারছো ডান লিখে দাও। তো আমরা পরবর্তী কুইজে চলে যাই। দেখো, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এগুলো আমি দেখাইছিলাম। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেনু আশকলা দিয়ে সবুজ রঙের তরঙ্গ দৈর্ঘ্য দেখাইছিলাম। কত ছিল বলো, অ্যান্সার করো, কত হবে? কত হবে, কত হবে বলে দাও, দ্রুত অ্যান্সার করো, দ্রুত। এই দেখো, বেনু দিয়ে 380 থেকে শুরু করছিলাম, 380। বেগুনি দিয়ে শুরু করছিলাম 380। নীল দিয়ে শুরু করছিলাম 424। আসমানি ছিল কত? আসমানি ছিল হচ্ছে 450। তারপর সবুজ শুরু হয়েছিল 500 থেকে, কত? সবুজ শুরু হয়েছিল 500 থেকে। এখন দেখো তাহলে 500 কোথায় আছে? এই যে 500 থেকে 575, 500 থেকে 575। গাছের পাতা সবুজ, সেই সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? 500 থেকে 575। তাহলে সঠিক উত্তর কোনটা? এই যে এটা। লাল রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? দেখো চলে আসছে কি ধরনের প্রশ্ন। এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, সেটা কিভাবে আসতে পারে তাও কিন্তু দেখাই দিছি। এখন এই যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য, এই ম্যাথটার কথা মনে পড়ে গেল তোমাদের হচ্ছে ঢাকা মেডিকেলের একটা স্টুডেন্ট রয়েছেন, সাবিয়া আপু মনে হয়, উনি হচ্ছে একটা ম্যাথ সলভ করেছিল এই ধরনের একটা ম্যাথ, যেমন লাল রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার হলে তরঙ্গ সংখ্যা কত। তো তখন সাবিয়া আপু হয়তো মনে হয় যে ক্যালকুলেশনটা মিলাইতে পারেনি বা কোনোভাবে আটকে গেছে, তখন কি বলছে, এই মামা রাখেন বা ভাই রাখেন। তো তোমরা কি করছো, ওই অংশটুকু কেটে একদম ভাইরাল করে দিচ্ছ। হ্যাঁ, তো তোমরা পড়ালেখার চাইতে কি করো, মজা করতে বেশি পছন্দ করো। কিন্তু এই সাবিয়া আপুর কিন্তু আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ছিল, ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ওগুলো কিন্তু তোমরা দেখো না, ওগুলো ভাইরাল করো না। যেখানে আপু আটকে গেছে ওইটা তোমরা কাইটা কি করে দিচ্ছ, ভাইরাল করে দিচ্ছ। তো দেখো এটা কিভাবে খুব সহজে হাতে কলমে ক্যালকুলেশন করা যায় তোমাদের দেখাই দিচ্ছি। এগুলো খুব সহজ, এগুলো ক্যালকুলেশন খুব সহজ। এখন দেখো মান, দেখো কি কি আসতেছে, বিদ্যুতে মান আসতেছে, তাই না? এগুলো কোনো ব্যাপার না। তো তোমাদের একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর এলাও না, তোমাদের হাতে কলমে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। যত বড়ই ক্যালকুলেশন আসুক তোমাদের হাতে কলমে করতে হবে। তো লাল রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 700 ন্যানোমিটার, মানে হচ্ছে ল্যামডার মানটা দেওয়া আছে। তো তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা আমরা যে রিডবার্গ দুর্ভকের যে সূত্রটা ছিল, রিডবার্গ দুর্ভকের সূত্রটা আমরা কি কি পাইছিলাম দেখো, ওখানে পাইছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু পাইছিলাম 1/λ। এটা দিয়ে তরঙ্গ সংখ্যা নির্ণয় করার প্রসেস দেখছিলাম। তো আমাদের বাকিগুলো দরকার নাই, আর এস 1/n ওগুলো দরকার নেই, আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো 1/1 কত বসাবো? 700 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার। এখন দেখো অপশনে কিন্তু আছে মিটার দিয়ে, তার মানে আমরা ন্যানোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, তাই না? তো 700 ন্যানোমিটারকে আমরা কি করব, এখানে 10⁻⁹ মিটারে নিয়ে যাই, 10⁻⁹ মিটার নিয়ে যায়। এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো কত ইজিলি ক্যালকুলেশন গুলো করা যায়।
এবার দেখো আমরা দুজনকে উপরে নিচে দুজনকে যদি আমরা 10⁹ দ্বারা গুণ করে দেই তখন কি দাঁড়ায় দেখো 1 × 10⁹। এখানে যদি 1 × 10⁹ দ্বারা গুণ করে দেই তখন কি আসবে 10⁹। তখন কি হবে এই যে এরা কাটা যাবে, তার মানে নিচে পড়ে যাবে কত 700, উপরে থাকবে 10⁹। এটাকে যদি আমি একটু ক্লিন করে লিখি, এখান থেকে আমি আনি, হ্যাঁ ওখানে তো জায়গা নেই, তখন এখানে আবার টানি, তাহলে উপরে আছে কত, উপরে আছে 1 × 10⁹, নিচে আছে কত 700। ওকে, এবার দেখো আরো সহজ করা যায়, এই যে শূন্য দুইটা রাখার আমার কোনো দরকার নাই, এই শূন্য দুইটা কাটতে পারি, এখানে দেখো 9টা শূন্য আছে, তার মানে এটা কেটে আমি 7 লিখতে পারি, এখানে 7 লিখতে পারি, আর এখানে 2টা শূন্য আমি কেটে শুধু 7 রাখতে পারি, হইলো। এখন দেখো এটাকে আরো সহজে কিভাবে করা যায়, এখানে আমরা যদি 1/7 রাখি আর 10⁷টাকে যদি বাইরে বের করে দেই, আমাদের কারো সমস্যা আছে, কারো কোনো আপত্তি আছে কিনা, এই কাজগুলো করলে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা, এই যে এতটুকু যদি আমরা করি কারো কোনো আপত্তি আছে কিনা। এখন দেখো 1কে 7 দ্বারা ভাগ করতে তোমরা যদি না পারো, তোমাদের কি এখন ভাগ শিখাতে হবে আমাকে, বলো তো, চলো ভাগ শিখাই তোমাদের। ধরে নিলাম তোমরা ভাগ ভুলে গেছো, চলো ভাগ শিখাই, 1/7। এখন দেখো এখানে কি হবে, 1কে ভাগ দিতে হবে 7 দ্বারা, 1 তো 7-এর ভিতর যায় না, তাহলে কি করি, শূন্য দিয়ে একটা দশমিক দেয়, তার বদলে এখানে একটা শূন্য বসাই। এখন দেখো 10-এর ভিতর 7 কয়বার যায়, একবার যায়, বসালাম 1, ভাগ বিয়োগ করলে কত হয় 3, তো দশমিকের জন্য আমরা আরেকটা শূন্য আনতে পারি। 30-এর ভিতর 7 কয়বার যায়, 30-এর ভিতর 7 যায় 4 বার, 4 × 7 = 28, 4 বার যায়, তাহলে 28 নামাও 2, আরেকটা শূন্য দিতে পারি 20, 20-এর ভিতর 7 কয়বার যায়, 7 × 14, 3 × 7 = 21, 21 বেশি হয়ে যায়, 7 × 14 মানে 2 বার যায়, এই পর্যন্ত। তারপর ডট 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 যাবে, আমাদের আর দরকার নাই, এখানে হচ্ছে 14 পর্যন্ত যাই, আর কিছু দরকার নেই, এই পর্যন্ত রাখি। এখন দেখো এই জায়গাটা কি আসবে, দেখো 1/7 এর মান পাইছি কত, 0.142 ইন্টু এই যে 10⁷, একে কি রাখবো না, একে তো রাখবো 10⁷। এখন অপশনের দিকে একটু তাকাই, অপশনে কি আছে দেখো, অপশনে আছে সবগুলো, এখন দেখো অপশনে আছে সবগুলো 10⁴, কিন্তু আমাদের আছে 10⁷। একে কি 7 রাখা যাবে, একে তো 4 বানাতে হবে, একে 4 বানাতে গেলে কি করতে হবে বলো তো, 3টা শূন্য কমায় দেয়, এখানে কমিয়ে এপাশে নিয়ে যায়, তার মানে কি একে আরো মডিফাই করে লিখতে পারি 142 × 10⁴ মিটার পার, এগুলো কিন্তু মিটার পারে ছিল, সব মিটার পার ছিল। এখন দেখো এটার সাথে কোনটা মিলতেছে, 142 এখানে একটাই আছে, 142-র সাথে 10⁴ মিলছে কিনা, কত ইজিলি ম্যাথটা মিলে যায়। দেখো হাতে কলমে তোমাদের যত কঠিন ম্যাথ হোক হাতে কলমে ক্যালকুলেশন করা যায়, তো ক্যালকুলেটর ছাড়া তোমাদের হিসাব শিখতে হবে, না হলে তোমরা পিছিয়ে পড়ে যাবা। ক্যালকুলেটর ছাড়া কিন্তু তোমাদের ম্যাথ শিখতে হবে, কারণ অ্যাডমিশনে ক্যালকুলেটর এলাও না। তোমরা যদি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট রুয়েট এগুলোতে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কিন্তু জেনারেল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, মেডিকেল রয়েছে, এইসব জায়গায় তোমরা ক্যালকুলেটর এলাও না। তার মানে দেখছো এটা কত সহজে ক্যালকুলেশন করে বের করা যায়। তো পারা যাবে কিনা, এখন এতটুকু বুঝতে পারলে ডান লিখে দাও, এতটুকু কে কে বুঝতে পারছো ডান লিখে দাও। ক্যালকুলেশন কারো বুঝতে অসুবিধা হলে ডান বলে দাও, আমি আবার করে দেবো। ক্যালকুলেশন কারো সমস্যা হলে বলে দাও, আবার করে দেবো। তো যারা যারা লাইভটি দেখছো শেয়ার করে দাও, অবশ্যই লাইভটি শেয়ার করে দাও। আমাদের এরকম লাইভ ক্লাস আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসতেছি, প্রতিদিন আমাদের লাইভ ক্লাস চলতে থাকবে তোমাদের জন্য। আমাদের প্রতিদিন রাত লাইভ ক্লাসগুলো চলতে থাকবে, এবং আমাদের ডাউট সলভিং দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কিন্তু তোমাদের ডাউট সলভিং সুবিধা কিন্তু দেওয়া হবে। তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানা থাকলে আমাদের অবশ্যই নক করতে পারো, মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা সামনে আগাই। দেন কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোটি লাল বর্ণে, এটা পারবা নাকি না বলো। এটা না পারলে তোমাদের উত্তম মাধ্যম দেওয়া হবে। বলো লাল তরঙ্গদৈর্ঘ্যের বর্ণ কোনটি হয়? সবচেয়ে বড় যেটা, আমাদের দৃশ্যমান আলোক রশ্মি সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় কোনটা ছিল? 647 থেকে 780 ন্যানোমিটার ভিতর ছিল। 647 থেকে
লাল লাল কততে ছিল? ওহো, অ্যানোটেশন অন হয়নি। আচ্ছা দেখো, এই যে লাল, লাল কতর জন্য ছিল? লাল ছিল হচ্ছে 600, দেখো 647 থেকে 780 ন্যানোমিটার, এটা ছিল লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কোনটার ভিতরে রয়েছে? দেখো এখানে রয়েছে 650 ন্যানোমিটার, তার মানে এটাও আমাদের লাল বর্ণের তরঙ্গ, লাল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য। এখন দেখো 6 নম্বর যে প্রশ্নটা, কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের? তো পারা যাবে কিনা এগুলা, কোনটি নীল বর্ণের? দেখো নীল বর্ণের জন্য ছিল কত? 424 থেকে 450, 424 থেকে 450 ন্যানোমিটার, 424 থেকে 450 ন্যানোমিটার। তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে এ নাম্বারটা। তো মাঝে মাঝে আবার প্রশ্ন এরকম আসে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির শক্তি বেশি বা কম? তো শক্তি বেশি বা কমের ক্ষেত্রে মনে রাখবা এই শক্তিটা হচ্ছে E1/λ। তার মানে ল্যামডা যত বড়, তরঙ্গ দৈর্ঘ্য যত বড়, শক্তি তত কম। ওকে, এখন আমি যদি কম্পেয়ার করি এই নীল আর লাল বর্ণ, এই দুইটার জন্য শক্তি কোথায় বেশি, লালে নাকি নীলে? একটু কমেন্ট করে জানাও। কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য কত? 647 থেকে 780 ন্যানোমিটার, অনেক বড়। নীলে কত? 424 থেকে 450 ন্যানোমিটার। তার মানে কার শক্তি বেশি হবে, লালের না নীলের? কার শক্তি বেশি হবে এখানে, লালের না নীলের? অবশ্যই এখানে নীলের শক্তি বেশি হবে, কারণ এটা কি এনার্জিটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই পারবো। এবার আসো জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আমাকে অ্যান্সার করে জানাবা। এক্স রে, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলিত রশ্মি। জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আমাকে একটু জানাও, কমেন্ট করে জানাও। জাল টাকা কোনটি ব্যবহার করা হয় জাল টাকার ক্ষেত্রে? এটা পারতে হবে। আচ্ছা দেখো, জাল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মিটা। এখন ইউভি রশ্মি ব্যবহার করে কিভাবে জাল টাকা শনাক্ত করে? কারণ যে আমাদের অরিজিনাল যে টাকাগুলো রয়েছে ওখানে কি করে, ফ্লোরোসেন্স ফসফোর নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, ওইটা কি করা হয় ওখানে রঙের সাথে মিক্স করে দেওয়া হয়, আর ওইটা কি করে আমাদের দৃশ্যমান আলোক রশ্মি বা ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে। ওখানে কি করে, ইউভি রশ্মি তো অনেক ছোট, তো এখানের ইউভি রশ্মি তো অনেক ছোট, তার মানে কি ওর এনার্জি কত, অনেক বেশি, ওর এনার্জি অনেক হাই। যখন এই ধরনের পদার্থগুলো যেমন লুমিনাস, এগুলো লুমিনাস জাতীয়, তোমাদের বিভিন্ন ফসফরের দেখবা গড়ির ডায়াল অনেক কিছু থাকে, তো লুমিনাস জাতীয় এরা কি করে, এরা হচ্ছে উচ্চ শক্তিধর যে তরঙ্গ রশ্মিগুলো এগুলো শোষণ করে নিম্ন শক্তির তরঙ্গগুলো রিফ্লেক্ট করে, যার কারণে আমাদের বিভিন্ন এখানে থেকে লুমিনাস দেখায়, উজ্জ্বল বর্ণের সৃষ্টি করে, এখানে উজ্জ্বল বর্ণের একটা ঝিলিক দেখায়। ওকে, তো জাল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউভি রশ্মি। এখন দেখো ইউভি রশ্মির পর গেল নিচে কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এটা কোনটা সবচেয়ে বড়? দেখো আমাদের সবচেয়ে বড় ছিল কোনটা, রেডিও টেলিভিশনেরটা আমরা সবচেয়ে বড় দেখছিলাম, ওইটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু দেখে ফেলছিলাম। তো এখানে আমাদের কোনটা রয়েছে, গামা রে, মাইক্রোওয়েভ রে, ভিজিবল রে। তো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? গামা রে কিন্তু ছিল দেখো 0.0005 থেকে ছিল 0.15 ন্যানোমিটার। ওকে, মাইক্রোওয়েভ এখানে ছিল 1 মিলিমিটার থেকে 1 মিটার। ভিজিবল রে ছিল 380 থেকে 780। আর এক্স রে এটা ছিল কি, রঞ্জনটা, এখানে দেখো তোমাদের
সবচেয়ে বড় কোনটা পাওয়া যায়? তাহলে মাইক্রোওয়েভটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া যায়, তাই না? এগুলো চাইতে, কারণ এগুলো মিলিমিটার থেকে মিটারে চলে আসছে, তার মানে এগুলো হচ্ছে সবচেয়ে বড়, এগুলো হচ্ছে সবচেয়ে বড়। আর এক্স রে বা রঞ্জন এটা কিন্তু আরো ছোট, এটা কিন্তু আরো ছোট, এটা কত ছিল? 0.110 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, এটা আরো ছোট। তার মানে এই মাইক্রোওয়েভ এটা হচ্ছে সবচেয়ে বড়, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সেশনে আসছিল। ওকে, এই পর্যন্ত হয়ে গেলে ডান লিখে দাও, এ পর্যন্ত যদি হয়ে যা ডান লিখে দাও। তো আমরা আরো কিছু কোশ্চেন দেখি। দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে কোন সিরিজের লাইন দেখা যায় না? কোন সিরিজের লাইন দেখা যায় না? এখন দেখো কি কি আছে, থমসন সিরিজ, পান্ডে সিরিজ, দেখো পান্ডে সিরিজ চলে আসছে, হ্যাঁ সরি এটা ছিল মনে হয় প্যাচেন ছিল, এটা পান্ডে চলে আসছে, বা হ্যাঁ এটা প্যাচেন ছিল, তো টাইপিং এ ভুল হয়েছে একটু। তো ব্র্যাকেট সিরিজ, দেখো সিরেক, এখানে বানানগুলো একটু ভুল হয়েছে, হ্যাঁ তো এগুলো হচ্ছে আমি লিখে দেই, ব্র্যাকেট সিরিজ ছিল এগুলো, সিরেক না সিরিজ, এগুলো বুঝতে পারবা। দেখো ফুন সিরিজ আর পান্ডে না প্যাচেন, প্যাচেন সিরিজ। ওকে, এখন দেখো এই জায়গাটায় থমসন নামে কি কোনো সিরিজ তোমরা পাইছিলা? ওখানে থমসন নামে কি কোনো সিরিজ পাইছিলা? ওখানে কি পাইছিলা? লাইমেন, বামার, তারপর হচ্ছে প্যাচেন, ব্র্যাকেট, ফুড বা ফান্ড, তারপর হচ্ছে তোমাদের হামফ্রেন্স, তো এগুলো পাইছিলা, কিন্তু ওইখানে থমসন নামে কোনো সিরিজ নাই। তার মানে এই থমসন এটা হবে না, থমসন এটা হবে না, এই লাইনটা দেখা যাবে না। দেখো কোয়ান্টাম শক্তি বিকৃত শক্তির কম্পাঙ্কের সাথে কিভাবে থাকে? ব্যস্তানুপাতিক আকারে থাকে, ব্যস্তানুপাতিক আকারে থাকে। তো আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো কেমিস্ট্রি লাইভ ক্লাস 4 যেটা নিয়েছি তোমাদের গুণগত রসায়নের উপর পার্ট 3, আমরা এটার উপরে আরেকটা ক্লাস নেব পার্ট 4, সেখানে আমরা দেখব দ্রাব্যতা গুণাঙ্ক থেকে শুরু করে আমাদের আয়নগুলো শনাক্তকরণের কতগুলো বিষয় আছে, ওইটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। ওইটা আরো গুরুত্বপূর্ণ টপিক, ওখানে কিছু সংক্ষিপ্তভাবে কিভাবে শর্টকাট ট্রিক করে আমাদের অ্যান্সারগুলো সলভ করতে হয়, ওগুলো সবকিছু কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কোনো চিন্তা করবে না, ওইটা তোমরা ক্লাসগুলো করো। ওইটা হচ্ছে তোমাদের মানে এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে জটিল একটা বিষয়, কিন্তু আমি এত সহজ করে দিব, দেখবা যে তোমরা প্রশ্ন দেখার আগে মানে প্রশ্ন দেখে অ্যান্সার করে ফেলতে পারবা, এত ইজি করে দেব। তো আগামী যে ক্লাসটা থাকবে লাইভ ক্লাস 5, ওটা থাকবে পার্ট 4 এর উপরে, ওইটা অবশ্যই দেখবা, অবশ্যই দেখার জন্য তোমাদের আমন্ত্রণ। ওইটা হবে তোমাদের আজকে পরের দিন 28 তারিখে শুরু হবে, ঠিক সন্ধ্যা 7টায়। ওকে, তো আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্সের জন্য সবার জন্য কিন্তু লাইভ ক্লাস উন্মুক্ত। আমাদের পুরো অ্যাডমিশন জার্নিটা এবার স্যাট একাডেমি তোমাদের সাথেই রয়েছে, তোমাদের যত প্রকার সাপোর্ট রয়েছে সব দেওয়া যাবে এখানে, লাইভ ক্লাস থেকে শুরু করে লাইভ এক্সাম দেওয়ার প্রস্তুতি, কোশ্চেন ব্যাংক তোমাদের কেনার কোনোই দরকার নাই, আমাদের ওয়েবসাইটে যথেষ্ট উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তোমাদের পুরো বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কিন্তু ওখানে ইনক্লুডেড। তোমরা চাইলে এই কোশ্চেন ব্যাংকগুলোর মাধ্যমে এক্সারসাইজ করতে পারবা, ওখান থেকে এক্সাম দিতে পারবা, টেস্ট মোড, রিডিং মোড করে রাখতে পারবা, এত সুবিধা রয়েছে। তোমরা শুধু ওয়েবসাইটে ঢুকো, তোমাদের জন্য কি বানিয়ে রাখা হয়েছে তোমরা অবাক হয়ে যাবা যে স্যাট একাডেমি তোমাদের জন্য কি বানিয়ে রাখছে। তো তোমাদের জন্য রিসোর্সের অভাব নাই, পড়ালেখার জন্য রিসোর্সের অভাব নাই। আমাদের যে এই যে টপিকগুলো পড়াইছি আজকে, যা এর হ্যান্ড নোট তোমাদের শেয়ার করা হবে, ক্লাস নোট তোমাদের শেয়ার করা হবে, তোমাদের সাজেশন দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে, কি পড়বা, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সবকিছু তোমাদের এই কোর্সের আন্ডারে কিন্তু আমরা প্রোভাইড করতেছি। তার মানে তোমরা যদি এই লাইভ ক্লাসগুলো করে নাও, আমাদের স্যাট একাডেমির অ্যাডমিশন প্রোগ্রামগুলো যদি অংশগ্রহণ করো এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলো, তো আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সিট তোমরা অবশ্যই অর্জন করে নিতে পারবা। কিন্তু তোমাদের অবশ্যই পড়ালেখা করতে হবে, আমাদের সাথে পর তোমাদের অবশ্যই পড়ালেখা করতে হবে, অ্যাডমিশনে পড়ালেখার বিকল্প নাই। ওকে, তো আগামী লাইভ ক্লাসগুলোতে তোমাদের সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর লাইভ ক্লাসগুলো শেয়ার করে, লাইক, কমেন্ট করে তোমরা আমাদের সাপোর্ট দাও। ওকে, তো আজকের মতো এখানেই সমাপ্ত।